টানা 5 দিন ধরে উত্তাল লস অ্যাঞ্জেলেস। পুলিশ জানিয়েছে অভিবাসন তল্লাশির প্রতিবাদে 5 দিন ধরে গড়ে ওঠা বিক্ষোভ ঠেকাতে তারা গণগ্রেপ্তার করেছে। অন্যদিকে শহরের মেয়র ক্যারেন বেস শহরের কেন্দ্রে তুলনামূলক ছোট একটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। তিনি বলেছেন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও লুটপাট করা হচ্ছে। তবে পাল্টাপাল্টি তর্কে লিপ্ত আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়ার স্টেট গভর্নর গেভিন নিউসম। ট্রাম্প শহরটিতে যে কোনো মূল্যে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এটিকে গণতন্ত্রের উপর একটি আঘাত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের কুখ্যাত স্বৈরাচারদের সাথে তুলনা করেছেন নিউসম। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচার করা এক ভাষণে তিনি অভিযোগ করেন দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে ট্রাম্প ও তার সহযোগীরা উঠে পড়ে লেগেছেন। বিক্ষোভ দমনের নামে ট্রাম্প মেরিন সেনাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে চাইছেন বলেও ক্ষোভ জানান গভর্নর। ওদিকে অভিবাসন তল্লাশিকে কেন্দ্র করে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো অব্যাহত আছে এবং আমেরিকা জুড়ে অনেক জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিমান নাকি ভুল সেটি স্পষ্ট না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কিছু পোস্টের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন আলোচিত টেক জায়ান্ট ইলন মাস্ক। এক্স পোস্টে তিনি জানিয়েছেন ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে তিনি বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন এবং সেগুলোর জন্য তিনি অনুতপ্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গত কয়েকদিন ধারাবাহিক বিবাদের পর অনুতপ্ত হওয়ার কথা জানালেন টেসলার সিও। তবে এখনো মন্তব্য পাওয়া যায়নি প্রেসিডেন্টের। দুজনের সম্পর্ক আর কখনো স্বাভাবিক হবে কিনা তা নিয়ে ধোঁয়াশাও তাই কাটছে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন চায়নার সঙ্গে আমেরিকা একটি চমৎকার চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, যেখানে বেজিং চুম্বক এবং বিরল খনিজ সরবরাহ করবে আর এর বিপরীতে নিজেদের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চায়নার শিক্ষার্থীদের অনুমতি দেবে আমেরিকা। বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন আমেরিকা মোট 55% শুল্ক পাচ্ছে এবং চায়না পাচ্ছে 10%। সম্পর্কটা চমৎকার। এই বিষয়ে ট্রাম্প আরও উল্লেখ করেন চুক্তিটি তার এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এর আগে লন্ডনে 2 দিন ব্যাপী চায়না ও আমেরিকার বাণিজ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সমঝোতা সৃষ্টি এবং চায়নার দুর্লভ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ শিথিলে একটি কাঠামো তৈরির বিষয়ে তারা সম্মত হয়েছেন। বাংলাদেশ প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর নিয়ে অনেক গুঞ্জন। ব্রিটেনের সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টার সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে সফর করছেন প্রধান উপদেষ্টা। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে ব্রিটেনে আছে বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে সাক্ষাৎকারের অনুরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনো সাড়া না দিলেও স্টারমার বাংলাদেশের এই অর্থ ফেরত নেওয়ার প্রচেষ্টায় সহায়তা করবেন এমন বিশ্বাসের কথা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন এগুলো চুরির টাকা। সফরের দ্বিতীয় দিন বুধবারে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে প্রফেসর ইউনূসের সাথে লন্ডনের পররাষ্ট্র নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চেথাম হাউসের আলাপচারিতায়। তিনি জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। একই সময়ে তিনি প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা। তবে একই সাথে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই, এমনকি তার উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এই বিষয়ে আগ্রহী হবে না বলে মনে করেন তিনি। তার মনে করা এবং বিশ্বজুড়ে চলমান ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের সাবেক অধ্যাপক ডক্টর মুনির মুস্তফা আলী এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতেই কিন্তু ছড়িয়ে পড়ছে। মেরিন নিয়োগ করা হয়েছে, ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছে, আইস নিয়মিত আছেন এবং লস অ্যাঞ্জেলেসের পুলিশ LAPD তারা তো আছেনই। তারপরও এই বিক্ষোভ দমন করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেটি দিনে দিনে আরও ছড়িয়ে পড়ছে অন্যান্য এলাকাগুলোতে। শেষ পর্যন্ত অভিবাসনের এই নীতিটি তো আমরা জানি
প্রেসিডেন্টকে দেশের মানুষ সমর্থন করছেন অবৈধ অভিবাসীদেরকে বিতরণ করার, যেটি সাম্প্রতিক পোলগুলোতে বলছে। তাহলে বিক্ষোভের জায়গাটা কোথায়, কিংবা কোথাও কি এমন কিছু বাড়াবাড়ি হচ্ছে যেই কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার আরেকজন অতিথি মিস্টার আল মামুনকে শুভেচ্ছা। দেখুন, ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে কি না এর উত্তর আমি বলবো যে বাড়াবাড়ি হয়তো দুই পক্ষ থেকেই হচ্ছে। ইমিগ্রেশনের ব্যাপারে আপনি যেটা বললেন যে আপনার মেজরিটি অফ আমেরিকানস তারা কিন্তু ট্রাম্প যেটা করছে সেটাকে সাপোর্ট দিচ্ছে। তার অর্থ হচ্ছে গত কিছুদিন যাবত বা অনেক বছর যাবতই আপনার ইউএস এর যে ইমিগ্রেশন ব্যাপারটা, ইমিগ্রেশনের যে সমস্যাটা, সেটা দিন দিন বেড়ে গেছে এবং গত অ্যাডমিনিস্ট্রেশন সেটা আরো বেশি বেড়েছে। এখানে আপনার এখন মিলিয়ন্স অফ, মানে আমি সঠিক নাম্বারটা দিতে পারবো না, তো আপনার 13, 14, 15 মিলিয়নের মতো আপনার অবৈধ ইমিগ্রেন্টস এদেশে আছে। এবং আমি মনে করি এই যে ট্রাম্পের যে সমর্থনটা আপনার, আমি লাস্ট যে পোলটা আমি দেখলাম, যে পোলের আপনি রেফারেন্স দিয়েছেন, 54% অফ আমেরিকানস সাপোর্টস হিজ ইনিশিয়েটিভস। এখানে ডেমোক্রেটরা যেটা করছে সেটা আমি বলবো পলিটিক্যাল। আপনার বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে যেটা চলছে, ক্যালিফোর্নিয়া যেটা চলছে, গ্যাভিন নিউসাম আমরা সবাই জানি যে আপনার 2028-এ যে ইলেকশনটা হতে যাচ্ছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী হবেন এবং সেজন্য তিনিও ট্রাম্পের বাড়াবাড়ির এগেনস্টে তিনিও একটা স্ট্যান্স নেবেন, সেটা জানা কথা, এবং সেটাই তিনি করেছেন। আমি এখানে বলবো যে ডেমোক্র্যাটদের এ ব্যাপারে হ্যাঁ স্ট্যান্স নেওয়ার প্রয়োজন আছে, কারণ ট্রাম্প যেটা করছে তিনি স্বৈরাচারীর মতোই ব্যবহার করছেন, যদিও তার পক্ষে এই ইমিগ্রেশন ব্যাপারটা, কিন্তু তার ইনিশিয়েটিভে একটু বাড়াবাড়ি আছে। যেমন তিনি আপনার মেরিনসকে এখানে ইউজ করছে, তারপর আপনার ন্যাশনাল গার্ডসকে ইউজ করছে। মানে এই পর্যায়ে এসে এটা করার প্রয়োজন ছিল কিনা আমার সে ব্যাপারে একটু মানে প্রশ্ন আছে। এটা হয়তো দরকার ছিল না। শুধু সে কারণেই যে আপনার গ্যাভিন নিউসাম এই যে স্ট্যান্সটা নিয়েছে তাই শুধু নয়, তার যে পলিটিক্যাল অ্যাম্বিশন, সে কারণে সে এটা নিয়েছে। কাজে আমি বলবো যে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো আমরা যদি দেখি ন্যাশনাল গার্ড এবং মেরিন নিয়োগের বিষয়টি বারবারই হয়, এখানে আসলে গ্যাভিন নিউসাম কি করেছেন? তিনি তো রিয়েক্ট করেছেন, তিনি কোনো অ্যাক্ট করেননি, অর্থাৎ তিনি সহযোগিতা করেননি বলে ন্যাশনাল গার্ড মেরিন নিয়োগ হয়েছে, এমনটি কি আপনার কাছে মনে হয়, নাকি আসলে তার সহযোগিতা কোথাও ঘাটতি দেখছেন আপনি? না না, দেখুন, এখানে আমরা জানি যে ট্রাম্প একজন ইগোইস্টিক পারসন। তার কিন্তু মানে তার বিগ ইগোর কথা কারো অজানা না। হ্যাঁ, কাজেই গ্যাভিন নিউসাম কিন্তু তাকে বার্তা দিচ্ছিল যে ক্যালিফোর্নিয়া এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে সে একটা স্ট্যান্স নেবে। এ সমস্ত আগে ভাগে এগুলো বলার কোনো প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। তবে আমি যেটা বলবো, যেটা যে পর্যন্ত হয়ে গেছে এটাকে, এখন তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। লস অ্যাঞ্জেলেসে কিছু একটা হলে আপনার ধরেন যে লিগ্যাল প্রোটেস্ট, এগুলো কিন্তু আউট অফ কন্ট্রোলে, আমরা অনেকবার দেখেছি এটা আউট অফ কন্ট্রোলে চলে যায়। তারপরে যে দোকানপাট ভাঙচুর, লুটপাট, এগুলোর ইতিহাস আমরা জানি। এই সমস্ত কারণে আমি বলবো যে ডেমোক্র্যাটদের খুব মানে কেয়ারফুলি ট্রিট করা উচিত এই ব্যাপারটা। মানে হ্যাঁ, তাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু একই সাথে একটু সাবধানে এগুলো করতে হবে। আদারওয়াইজ এগুলো আপনার যদি আউট অফ হ্যান্ডস হয়ে যায়, তাহলে কিন্তু তাদের যে উদ্দেশ্য, এই যে গ্যাভিন নিউসাম বলেন বা আরো অনেকে আছে, যেমন ধরেন আপনার কানেক্টিকাটের ক্রিস মার্ফি আছে, আপনার অন্যান্য গভর্নর আছে অনেক স্টেটে, যাদের নাম আমরা জানি, তাদের এই যে অ্যাম্বিশনের কারণে তারা একটা স্ট্যান্স নেবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই স্ট্যান্সটাও খুব সাবধানে নিতে হবে, এই কারণে যে আপনার ইমিগ্রেশন যে সমস্যাটা, এটা একটা পপুলার ইস্যু ইউনাইটেড স্টেটস, এবং সেটা কিন্তু ইস্যুতে গিয়ে কতটা টিকবেন এটা একটা বিষয় আছে। যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনেই খুব বেশিভাবে তৈরি হয়েছে। দেখুন, আপনার জর্জ বুশের আমলে
কিন্তু অনেক অবৈধ আসছে, তারাও চেষ্টা করেছে এর একটা সমাধান করার জন্য, তারা সমাধান করতে পারেনি। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে এত বেশি হয়েছে যেটা কিন্তু ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, আমরা অর্থাৎ জানি যে আমরা একটা ওবামা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাচ্ছি যে আপনার কাছ থেকে, যেখানে ডেমোক্রেটদের বাইডেনের সময় সীমান্ত অবস্থাপনার কারণে পুরো বিষয়টা বিশৃঙ্খলা দাঁড়িয়েছে, ডেমোক্রেটরা এটা এই পক্ষে দাঁড়িয়ে এখন যদি তাদের সে আগের পাপ কিংবা কৃতকর্ম সেটার পক্ষে সাফাই গাইতে যায়, তাহলে সেটা ট্রাম্প মানবেন কেন? আমি হয়তো বিশ্লেষণটা আরেকটু বাড়িয়ে নিতে পারতাম, সময়ের কারণে সেকাল মামুন আপনার কাছে যেতে হচ্ছে। আমরা একজন প্রেসিডেন্ট এবং একজন স্টেট গভর্নরের লড়াই দেখছি, কিন্তু পাশাপাশি এটা তো ঠিক একজন রিপাবলিকান এবং একজন ডেমোক্রেটের লড়াইও দেখা যাচ্ছে এই ইস্যুটাতে। এবং এই ইস্যুতে আমরা গ্যাভিন নিউসামকে আদালতে যেতে দেখেছি, কিন্তু তেমন একটা ফল পাননি তিনি। আপনার কাছে কি মনে হয় যে গ্যাভিন নিউসাম তার পলিটিক্যাল অ্যাম্বিশন থেকে, যেটা বলা হচ্ছে যে আগামীবার তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রার্থী হবেন প্রেসিডেন্ট হিসাবে, সেই কারণে তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফাইট দিয়ে তিনি আসলে কতটা পুরুষ সেটাও তিনি দেখাতে চাচ্ছেন? আপনার কাছে কি এমন মনে হয় যে গ্যাভিন নিউসামের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এটা ভালো কিছু হচ্ছে, নাকি তিনি শেষ পর্যন্ত আসলে ব্যর্থই হয়ে যাবেন? Thank you. Look, California more than 2.5 million undocumented immigrant. আমরা জানি যে আমেরিকাতে there is almost more than 15 million undocumented immigrant. এবং Los Angeles economy, it's more than 20% Los Angeles population are undocumented. So if you go তাদের বিজনেসের জন্য যান, it's going to really impact it. এবং initially those undocumented people are not, তারা এমন কোনো ক্ষতি করতেছে না যে they have to go up. If you have some criminal people, definitely go after them and pick them up and deport them, no problem. এটা এখন কারেন্ট প্রেসিডেন্ট জানে, এখানকার প্রিভিয়াস প্রেসিডেন্ট জানে, তার প্রিভিয়াস প্রেসিডেন্ট জানে, উই নো দ্যাট উই হ্যাভ আনডকুমেন্টেড পিপল। কিন্তু ট্রাম্প এখন যেটা করতেছে উইদাউট দ্য গভর্নর্স কনসেন্ট অথবা তার ইনভাইটেশন ছাড়া, সেখানে যে আর্মি ডিপ্লয় করা, এবং আর্মি কিন্তু এখন আমরা দেখছেন হয়তো নিউজে যে they don't have any gun, they cannot shoot, but they cannot arrest, they could hold somebody for time being until police আসা পর্যন্ত। So এখানে কিন্তু we know all these things. So Trump definitely is provoking this situation, এবং he has to take the advantage. At the same time, আপনি যদি স্ট্যাটিস্টিক কথা বলতেছিলেন পোল, এটা কিন্তু পার্টি ওয়াইজ 53% of the American people do not approve this Trump's act. Only 34% who is completely aligned by the Republican Party's percentage. এবং আমরা জানি যে 20% people, they are independent, they have no comment, they have no opinion. So যে জরিপটা দেখা গেছে যে ট্রাম্প এখানে আর্মি ডিপ্লয় করাটা কি রাইট বা রং বা তাদের ওপিনিয়নটা কি কমপ্লিটলি পার্টি লাইনের সঙ্গে পার্সেন্টেজ ওয়াইজ ম্যাচ করতেছেন। So আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, গেভিন নিউসাম ডেফিনেটলি হি ইজ এ charismatic guy, হি ইজ এ গভর্নর অফ এ বিগেস্ট স্টেট, বিগেস্ট ইকোনমি ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং তার অ্যাম্বিশাস আছে, ডেফিনেটলি সে রান করবে। সো এবং সে যেহেতু এমন কোনো সিচুয়েশন হয়নি যেহেতু সে ট্রাম্পকে বলে না যে ইউ নো হোয়াট, আই নিড হেল্প, সেন্ড মি সাম আর্মি অর ন্যাশনাল গার্ড অর হোয়াটএভার, সেখানে সে যদি ইন্টারভিন করে, দ্যাটস কাইন্ড অফ স্টেটকে স্টেটের যে এগেনস্টে যাচ্ছে এটা কিন্তু। সো এটা হি হ্যাজ নো চয়েস বিসাইড গো টু দ্য কোর্ট অ্যান্ড প্রোটেস্ট দিস, না হলে হি উইল লুজ হিজ লেজিটিমেসি অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নর অফ দ্য বিগেস্ট স্টেট। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছে যেতে চাই। ইলন মাস্ক এবং ট্রাম্পের বিবাদটা আমরা দেখেছি সপ্তাহব্যাপী চলেছে, পরস্পরকে আচ্ছা মতো ওয়াশ করার চেষ্টা করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু ইলন মাস্ক তিনি ব্যাক করলেন, তিনি অনুতপ্ত, তিনি সেটি বলছেন। এমন কিছু আছে কি, মানে ব্যবসায়িক এমন কোনো কিছু ঘটেছে যেটার জন্য ইলন মাস্ককে, তিনিও তো আসলে খুব একটা ইগো দেখাতে পছন্দ করেন, তিনি অনুতপ্ত নিজে থেকে বললেন, নাকি আসলে একটু দেরিতে হলে বুঝে গেছেন যে প্রেসিডেন্টের সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না? সেটাই হয়তো হবে, প্রেসিডেন্টের সাথে পাল্লা দেওয়া পাওয়া যায় না, কারণ প্রেসিডেন্ট তো হুমকি দিয়েছে যে গভর্নমেন্ট যে কন্ট্রাক্ট আছে তার আপনার প্রায় $40 বিলিয়ন কন্ট্রাক্ট সম্ভবত, তার স্টারলিংকের যে কন্ট্রাক্টগুলো, সেগুলোর কথা তো ট্রাম্প বলেছে সে ক্যান্সেল করে দেবে। আর ট্রাম্প ইলন মাস্কের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা যে হবে এটা তো জানার কথা, কারণ আমরা জানি যে দুটো লোকই একই ধরনের তাদের নেচারটা, দুজনেরই একই রকমের ইগো। এদের এই যে দ্বন্দ্ব বা গোলমাল, এই যে টিট ফর ট্যাট, এটা কিন্তু এই প্রথম না। আপনার সেই 2020 পরে ট্রাম্প যখন হেরে গেল বাইডেনের কাছে, তখনও কিন্তু একবার ইলন মাস্কের সাথে এই ধরনের একটা দ্বন্দ্ব হয়েছিল। তখন আমার মনে আছে সে একটা ফ্রেজ ইউজ করেছিল, মানে তাকে উপদেশ দিয়েছিল যে ওয়াক ইনটু দ্য সানসেট, হ্যাঁ, ট্রাম্পকে বলেছিল। হ্যাঁ, তো এদের তারপরে তো দেখলাম
তখন তো মনে হয়েছিল যে দ্বন্দ্বটা এমন পর্যায়ে চলে গেছে যে একে অন্যকে নেম কলিং এর পর্যায়ে চলে গেছে, এদের হয়তো আর কোনোদিন সখ্যতা হবে না। শেষ পর্যন্ত দেখলাম যে তাদের সখ্যতা এমনই হলো যে এলন মাস্ককে বলা হয় ফার্স্ট বাডি, এখন এই অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট বাডি। হ্যাঁ, তো এই যে আবার তো যে সে অ্যাপোলোজাইজ করলো, হয়তো তার নিজের স্বার্থে করেছে, কিন্তু আমার মনে হয় না যে তাদের এই যে রোমান্স এটা খুব বেশি দিন টিকবে। এরা দুজনই একই ইগোর মানুষ, এরা এক অন্যকে দেখা যাবে যে এরা মিলছে আবার সেপারেট হচ্ছে, আবার মিলছে সেপারেট হচ্ছে, এইভাবেই চলতে থাকবে এদের সম্পর্ক। এদের সম্পর্কে মানে আমি ভালো কিছু আশা করি। আচ্ছা, শিকাল মামুন, আমরা দ্রুত কিছু বিষয় একটু টাচ করে যেতে চাই। সেটা হলো যে প্রেসিডেন্ট চীনের সঙ্গে যে বাণিজ্য আলোচনা, সেখানে বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে তারা তাদের বিরল খনিজ সরবরাহ করবে, আমরাও তাদের স্টুডেন্টদেরকে পড়তে দেব। অর্থাৎ তিনি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর এক ধরনের রাগ ক্ষোভ কিংবা তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, চীনের ক্ষেত্রে চীন বড় আশঙ্কার জায়গা ছিল, কারণ পৃথিবীর সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে চীন থেকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সেই চীনের স্টুডেন্টদেরকে তিনি বললেন যে আমেরিকাতে পড়তে দেবেন। যতটা তিনি বলছেন যে সুরাহা হয়ে গেছে, অর্থাৎ চীনের সঙ্গে ভুল বোঝাবুঝি, আপনার কাছে কি মনে হয় এই চুক্তিতে আসলেই কিছুটা স্টেবল হবে পুরো বিশ্ব অর্থনীতি এবং চীন আমেরিকা সম্পর্ক? Well, look, definitely America and China, আমরা জানি the biggest trading partner. We have almost $29 trillion, and তাদের almost 19 is going to go cross very soon to US economy. So we cannot ignore it, definitely not. কিন্তু শাক দিয়ে মাছ ধরার মতন হচ্ছে যে, you know what, I need the rare earth materials. We know that. That's their key. They're holding that thing. You know what? No matter how much you scream, how much you cry, how much you bully me, ultimately, এই ইকোনমির জন্য, এই ব্যাটারি টেকনোলজির জন্য, আপনার F-35 এর জন্য, they need the rare earth material, এবং China is the biggest producer of that. Almost 70 to 80% of that thing come from China. সো এখানে কিন্তু আমাদের ইকোনমিকে সামনের দিকে নিতে হলে অবশ্যই তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে ওই ম্যাটেরিয়ালের জন্য, until we secure and we could have something from the Utah or some other places. But anyway, so আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, স্টুডেন্টের সঙ্গে, student is not the part of the business bargain or trading bargain. Trading bargaining, yes, they're sending more goods, we're sending less good, they have a surplus, how could we balance this? That was the main point of discussion. কিন্তু সেটা তারা করেনি, সেটা বাইপাস করে এখন বলতেছি, you know what, I'm going to let your student come in and study. To me it doesn't make any sense to me at all. তারা ট্যারিফের কথা বলুক, তারা ট্যাক্সের কথা বলুক, কত পার্সেন্টেজ ট্যারিফ ইম্পোজ করবে, কি করে ব্যালেন্স করবে, তারা ডিভ্যালুয়েট করতেছে তাদের ওয়ানকে, সেটাকে কি করে ব্যালেন্স করবে। সো পিপল শুড নো এক্স্যাক্টলি হোয়াট দে ডিড, হোয়াট কাইন্ড অফ, এন্ড দিস জেনেভা কনভেনশন বা যেটা তারা আজকে বলছে, এটা তো অনেক আগে এটা ছিল, তাদের ফ্রেমওয়ার্কের মাধ্যমে যদি করতে হয়, হোয়াই উই ডিডন্ট মেনশন ইন দ্য ফ্রম দ্য বিগিনিং। সে বিগিনিং থেকে কথা না বলে আপনি 100%, 150% ট্যারিফ ইম্পোজ করছেন, এখানে বিজনেসের ক্ষতি হয়েছে আমেরিকার। That's not really, it's not, he is not a serious presidential person, আমরা জানি, এবং সেটা সে প্রুভ করছে, এবং সেটা এখন যে কিভাবে ক্লোজ করছে, এবং until he signed this, it's not. দ্য পয়েন্ট, মানে পয়েন্টটা হলো আসলে এটা যখন চূড়ান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে প্রেসিডেন্ট যেটি দাবি করছেন সেটি আসলে হচ্ছে কিনা। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন লন্ডন সফরে আছেন, এবং এই বিষয়গুলো জানতে আমরা আরো দুজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আমরা লন্ডন বোরো অফ নিউহ্যামের সাবেক স্পিকার এবং সাবেক কাউন্সিলম্যান ব্যারিস্টার নাজির আহমেদ, তাকে স্বাগত জানাচ্ছি, এবং একই সাথে টাওয়ার হ্যামলার্সের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুল্লাহ খালেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমি একটু ব্যারিস্টার নাজির আহমেদ, আপনাকে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা, লন্ডন সফরটা, যখনই এরকম একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশের রাজনীতিতে, এক ধরনের উত্থান পতনের সময়, নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের ধোঁয়াশার পরিষ্কার হয়েছে, কিন্তু অসন্তোষ আছে বিএনপির মতো একটি বড় দলের, এমন সময় তিনি লন্ডন সফর করলেন। কিন্তু লন্ডন সফরে আসলে কেন এটাকে তিনি এত গুরুত্ব দিলেন, কিংবা কেন তিনি লন্ডন গেলেন, এ সফরের উদ্দেশ্যটা আসলে আপনারা কি পাচ্ছেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার সম্মানিত দর্শক যারা দেখছেন প্রোগ্রাম, তাকে ধন্যবাদ, এবং আমার সাথে গেস্ট যিনি আমার সহকর্মী ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন,
তত্ত্বাবধায়ক কি বলে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব লন্ডন সফরে ইউকে সফরে আছেন 4 দিনের। তো ওনার এবারের সফরে আসার মেইন কারণটা হচ্ছে যে ব্রিটেনের রাজা চার্লস কিং চার্লস যিনি তার কাছ থেকে একটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ড নিচ্ছেন কবে এবং কবে নেবেন সেটি? এবার এটা 12 তারিখ নেওয়ার কথা। আচ্ছা, ওকে। এবং এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আপনি দেখেন অতীতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জাতিসংঘের সাবেক সাধারণ কি বলে সেক্রেটারি জেনারেল যে মহাসচিব। বান কি মুন, হ্যাঁ মহাসচিব যে বান কি মুন, তাকে দেওয়া হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে এই অ্যাওয়ার্ডটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এখানে কোনো বইপুর সংগঠন বা প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে না। অতীতে আমরা দেখেছি যে পতিত সরকার বিভিন্নভাবে লবি টবি করে বিভিন্ন কাছ থেকে তারা অ্যাওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছেন বা পেয়েছেন। তো এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। গ্রেট ব্রিটেনের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হেড অফ স্টেট কিং চার্লস, তার কাছ থেকে এই সম্মাননা নেবেন। মূলত তার এই সম্মাননা নেওয়ার উদ্দেশ্যেই ব্রিটেনে আসা। তার পাশাপাশি আরো বেশ কিছু এঙ্গেজমেন্ট ওনার আছে এবং করে যাচ্ছেন। আপনি যেটা বলছেন যে অসন্তোষ, আমি মনে করি যে প্রধান দল যেটা বাংলাদেশে বিএনপি, তার সাথে অসন্তোষ হওয়ার প্রশ্নই আসে না। এবং সর্বশেষ আপডেটটা হচ্ছে যে আগামী 13 তারিখ ফ্রাইডে মর্নিংয়ে বিএনপির সর্বোচ্চ নেতা অ্যাক্টিং চেয়ারম্যান যে জনাব তারেক রহমানের সাথে তার একটা বৈঠক আছে। তো এই বৈঠকের পরে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটু সান্ত্বনা বা অথবা একটি স্বস্তি টার্নিং আসবে পয়েন্ট বলে হতে আমরা পারে, মনে বাংলাদেশের করি। রাজনীতির টার্নিং ক্ষেত্রে পয়েন্ট একটি হতে পারে। টার্নিং পয়েন্ট হতে পারে এই বৈঠকটি, যদি দুই নেতা বিভিন্ন বিষয়তে একমত হতে পারেন। ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন। তিনি এর মধ্যে আমরা দেখলাম যে আপনাদের এই এমপি টিউলিপ সিদ্দিক তার সাথে বৈঠক করার জন্য একটা ওপেন চিঠি লিখলেন, যিনি বাংলাদেশের আইনে একটি অভিযুক্ত আসামি। তিনি আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করার জন্য ওপেন চিঠি লেখা এবং পরবর্তীতে কিয়ার স্টারমারের সাথে তার দেখা না হওয়া, অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিয়ার স্টারমারের দেখা না হওয়ার বিষয়টিকে কেউ কেউ এক পাল্লায় মাপছেন, সংযুক্ত করছেন। আপনার কাছেও কি তাই মনে হয়? থ্যাংক ইউ। আপনার মাধ্যমে আপনার দর্শকদের সবাইকে ধন্যবাদ এবং আজকের যারা গেস্ট আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দিস ইজ এ কোয়াইট ট্রিকি কোয়েশ্চেন। কিয়ার স্টারমারের সাথে বৈঠক না হওয়া এবং টিউলিপ সিদ্দিকীর কে দেখা না দেওয়ার মধ্যে আমি মনে করি না যে কোনো যোগসূত্র আছে। কারণ টিউলিপ সিদ্দিকী একজন এমপি এবং অবশ্যই একটা জিনিস অবশ্য মানে উল্লেখ করার মতো, টিউলিপ সিদ্দিকী এবং কিয়ার স্টারমার কিন্তু একই মিউনিসিপাল সিটির ভিতরের দুটি আসনের পাশাপাশি আসনের এমপি। বাট আমি মনে করি না যে একজন এমপির জন্য বা একজন এমপির সাথে উনি দেখা করেন নাই এই কারণে একটা দেশের প্রাইম মিনিস্টার আরেকটা দেশের প্রাইম মিনিস্টারের মর্যাদা সম্পন্ন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করবেন না, পার্টিকুলারলি ডক্টর ইউনূস যিনি সারা বিশ্বে সমাদৃত। সো আমার মনে হচ্ছে না যে এটা যোগসূত্র আছে, বাট পলিটিক্যাল টার্মোয়েলের কারণে বিভিন্ন ধরনের গুজব ছড়াইতে পারে। অনেকেই তার নিজস্ব অপিনিয়ন দেখেন, ফর্ম দেয়ার ওন অপিনিয়ন, but my view is that these two incidents or events are not connected. ওকে, ব্যারিস্টার নাজির আহমেদ, আপনার কাছেও টিউলিপ সিদ্দিকী সম্পর্কে একটু জানবো এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালীন তার পক্ষে যেমন বিশাল জনসমাগম হয়েছে, তাকে স্বাগত জানিয়ে তার পক্ষে তাকে সমর্থন জানিয়ে বাংলাদেশিদের, আবার আমরা তার বিপক্ষেও কেউ কাউকে কাউকে স্লোগান দিতে দেখেছি। তারা কি একেবারেই দলীয় দৃষ্টিকোণ থেকে সেটি দিয়েছেন? না, টিউলিপ সিদ্দিকের ব্যাপারে যেটা বলেছেন যে উনি শুধু অভিযুক্ত না, বাংলাদেশের আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত একজন আসামি। ইতিমধ্যে বাংলাদেশ কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে আর কি। আর যেটা দেখেন উনি যে চিঠিটা দিয়েছেন, চিঠিটা আসলে সৌজন্যতার খেলাফ। চিঠিটা পড়লে ওইটা ধরা যাবে যে প্রফেসর ইউনূসকে যেভাবে সম্বোধন করেছেন, উনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তাকে যথাযথ সম্মানের সাথে করা হয় নাই। অনেকটা অ্যারোগেন্সির ভাব বা ভাষা ওই চিঠিতে ফুটে উঠেছে। মানে আসেন পার্লামেন্টে, আসেন চা খাবো, মানে এই ধরনের ভাষা আর কি।
এই ধরনের একটা ভাষা সরকার প্রধানকে উদ্দেশ্য করে লেখা যায় না। এটা সৌজন্যতা, কূটনৈতিক রীতিনীতির। আপনি মনে করেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বাংলাদেশে গেছে, আর ওই নড়াইলের একজন এমপি এভাবে বললো, আসো ক্যাশটা আমার উত্তরাতে বসে চা খাই, বা পার্লামেন্টে আসো বসে চা খাই, মানে বিষয়টা অনেকটা এভাবে হয়ে গেল আর কি। তো এইভাবে আসলে আমরা আশা করি নাই আর কি। ব্রিটিশ রাজনীতির শিষ্টাচার, সভ্যতা, বৈভ্যতা অনেক স্ট্যান্ডার্ড, অনেক হাই। তার কাছ থেকে আমরা অনেক উচ্চ স্ট্যান্ডার্ড আশা করি আর কি। আর আহ, দেখেন, ব্রিটেনে আসছেন ডক্টর ইউনুস, তাকে নিয়ে আস্থা কমিউনিটি একটা উচ্ছ্বাসিত। গতকালকে লন্ডনের আল্টাবালি পার্ক, ঐতিহাসিক প্লেস, সেখানে মানুষ, হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে জয়েন করেছেন। আমাদের ওই যে আজকের গেস্ট ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, উনি অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন আর কি, এবং হাজার হাজার মানুষ একেবারে দলমত নির্বিশেষে সেখানে যোগ দিয়েছেন এবং তার ব্যাপারে অনেক স্ট্রং ভাষায় সাপোর্ট প্রকাশ করেছেন। আর বলছেন যে কিছু প্রতিবাদ, দেখেন ব্রিটেন হচ্ছে মানে শুধুমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি না, গণতন্ত্রের সূতিকাগার। এখানে কিন্তু ওই যে ভল্টেয়ার বলেছেন যে আই ডু নট এগ্রি হোয়াট ইউ সে, বাট আই ডিফেন্ড টু মাই রাইট, আই ডু ডিফেন্ড আর ডিফেন্ড টু মাই ডেথ ইউর রাইট টু সে ইট। অর্থাৎ আপনার সাথে আমি একমত নয়, কিন্তু আপনার বলার অধিকার আমি আমৃত্যু রক্ষা করব। তো এখানে ফ্রিডম অফ স্পিচ এবং প্রটেস্ট করা, ডেমনস্ট্রেশন করা, এগুলা হচ্ছে একেবারে নর্মাল ডেমোক্রেটিক নর্মস, অ্যাজ লং এজ ইউ ডু নট ভায়োলেট এনি ল। তো আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে, এটা শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের মতো না। আমরা গত 54 ইয়ার্স, আর যদি প্র্যাকটিক্যালি আমি দেখি 36 বছর ধরে লন্ডনে আছি, যে সরকার প্রধানই বা রাষ্ট্রপ্রধানই এখানে আসেন, তার বিরুদ্ধে বিরোধী দলে যারা থাকেন তারা এভাবে ডেমনস্ট্রেশন করে থাকেন। তো আমরা আরো একটু জুলাই গণঅভ্যুত্থানের পর আরো একটু স্ট্যান্ডার্ড হাই সুলভ আচরণ চেয়েছিলাম আর কি, তো সেটা পেলাম না। তারপরেও তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা করেছেন। কিন্তু তার বিপরীতে ঐতিহাসিক আলতাবালি পার্কে যে মানুষের ঢল নেমেছে একেবারে সংক্ষিপ্ত নোটিসে, শর্ট নোটিসে, আমরা সেটি সম্পর্কে শুনবো ব্যারিস্টার এত বিপুল পরিমাণ সাইফুদ্দিন মানুষের খালেদের সমাগম কাছে। আসলে মানে খুব কম সময় হয় আর কি লন্ডনে ঠিক। এইভাবে। আমরা সেটি সম্পর্কে শুনবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের সাবেক অধ্যাপক ডক্টর মুনির মুস্তফা আলী, আছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, এবং লন্ডন বোরো অফ নিউ হ্যামের ডেপুটি স্পিকার ও সাবেক কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু যারা লন্ডন থেকে যুক্ত হয়েছেন তাদের আলোচনাটা শুনেই প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছে আবারও আসছি। ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, আপনার কাছে জানতে চাই, আপনারা ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে বিশাল সমাবেশ করেছেন, অর্থাৎ সেখানে বাংলাদেশি কমিউনিটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, বেশ বড় জনসমাগম হয়েছে। কিন্তু কেউ কেউ বলছিলেন সেখানে যে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য তারা চান, যেখানে তিনি বলছেন যে জুনের 1 তারিখের পরে তিনি একদিনও থাকবেন না, এবং নির্বাচন যদি এপ্রিলের প্রথমার্ধে হয় তাহলে তো তারপরে তিনি থাকবেন না। এই ধরনের কোনো দাবি কি আছে, নাকি আসলে কোন দাবিতে কিংবা কোন ইস্যুতে কি সামনে রেখে আপনারা এই জনসমাগমটি করেছেন? আসলে ইস্যু তো একটাই, প্রফেসর ইউনূস লন্ডনে এসেছেন। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি হচ্ছে বাংলাদেশের বাহিরে সবচেয়ে সেটেলড কমিউনিটি বাংলাদেশের বাহিরে। এখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, কোনো কোনো ক্ষেত্রে ফিফথ জেনারেশন হয়ে গেছে। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন, পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক হাওয়া সবচেয়ে বেশি লাগে লন্ডনে। এবং লন্ডনে দেখা যায় যে প্রতিবাদও বেশি হয়, ওয়েলকামও বেশি হয়। সো প্রফেসর ইউনূস, ওয়েল রিকগনাইজড, ওয়েল ডেকোরেটেড পার্সোনালিটি, বাংলাদেশের জন্য উনি তত্ত্বাবধায়ক সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। উনার কাছে অনেক আশা এবং ভরসা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। আমি মনে করি আমরা যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে ওনার প্রতি সলিডারিটি দেখানোর জন্য, নট পার্সোনালি। একজন ব্যক্তি ইউনূসের হয়তো অনেক শর্টকামিংস থাকতে পারে, কিন্তু আমাদের আশা 1971 সালের যুদ্ধের পর একটা গভর্নমেন্ট আসছে, যে গভর্নমেন্টের মাধ্যমে নেসেসারি রিফর্মের পরে একটা ক্রেডিবল ইলেকশন হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলো একটা সুসংগত জায়গায় যাবে, যাতে কেউ আর নতুন করে ফ্যাসিস্ট
হয়ে উঠতে না পারে, এবং আমরা এই নেসেসারি রিফর্ম গুলো যাতে হয়, ডক্টর ইউনূসকে সবাই যাতে সহযোগিতা করে, এই মনোভাব থেকেই আমরা ওনার প্রতি সলিডারিটি প্রকাশ করার জন্যই আমরা আয়োজন করেছি। আমি পার্টিকুলারলি যেটা বলতে চাই যে ডক্টর ইউনূস, আমরা জানি যে উনি নিজেই ঘোষণা করেছেন যে এপ্রিলে ইলেকশন দিয়ে উনি চলে যাবেন। আজকে চেতাম হাউসে একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ইলেকশনের পরবর্তী সময়ে উনি বা ওনার অ্যাডভাইজার যারা আছেন এরা থাকবেন না। এইটা রিয়েলিটি। কিন্তু বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিরে যারা থাকেন প্রবাসী বাংলাদেশি, তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, এবং এই আকাঙ্ক্ষা অনেক সময় হয়তো বাস্তব না, অনেক সময় আউট অফ টাচ, বাট মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের আন্তরিকতার কারণে মানুষ অনেক সময় অনেক বেশি চায়। তো এই চাওয়াটা ক্ষতিকারক বা এই চাওয়াটা আমি মনে করি না অনভিপ্রেত, আমি মনে করি এটা ভালোবাসার প্রকাশ। এবং উনি যতদিন থাকেন আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশন, পার্টি থেকে শুরু করে সবাই, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এটাই চাচ্ছে যে সবাই যাতে ওনাকে সহযোগিতা করা হয়, যাতে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হয়। এই ধরনের স্পেসিফিক কোনো দাবি ওই অনুষ্ঠান থেকে, ওই প্রোগ্রাম থেকে উঠে আসে নাই। এগুলো স্পন্টেনিয়াস ভাবে সাধারণ মানুষদের মুখ থেকে স্লোগান উঠেছে। এই স্লোগানটা, এটা কিন্তু কোনো ডিসিশন না, কোনো রেজলিউশন না। থ্যাংক ইউ। জি, মিস্টার নাজির আহমেদ, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে প্রবাসী, আপনি লন্ডনে আছেন, আমরা আমেরিকাতে, নিউ ইয়র্কে আছি। প্রবাসীদের একটা অন্যতম বড় দাবি হলো প্রবাসীদের ভোটাধিকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটি করে যেতে না পারে, পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার আবার সেটি করবে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। ডক্টর ইউনূস তার এই লন্ডন সফরে আপনাদের সাথে কিংবা তার সফরকালীন সময় প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কোনো বক্তব্য রাখছেন কি? স্পষ্ট এবং ডিটেল কোনো বক্তব্য আমরা পাই নাই। একজন ডেলিগেট আজকে চ্যাটাম হাউসে প্রশ্ন করেছিলেন, তো উনি একবারে শর্ট আনসার দিয়েছেন, কিন্তু ওইটা খুব বিস্তারিত বা খুব ব্যাপক আকারে আসে নাই আর কি। আপনি ঠিকই বলেছেন যে আসলে প্রবাসীদের ভোটাধিকার এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এবং বিগত 54 বছরে কোনো পলিটিক্যাল সরকার এই ন্যায্য দাবিটা ফুলফিল করে নাই। এবং আমরা মনে করি প্রফেসর ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই, তাদের কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে হবে না। তারা যদি এই সুযোগে, এই সময়ে এটা বাস্তবায়ন করে না যান, তাহলে আসলে আমাদের জীবদ্দশায় সম্ভবত আর প্রবাসীরা ভোট দিতে পারবেন না, মানে ভোটের অধিকার ফিরে পাবেন না। 1990 সালে, মানে 90 দশকে হাইকোর্টে রিট হয়েছিল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে, এবং হাইকোর্টের একজন বিচারপতি রায় দিয়েছিলেন প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে। এরপরে ওই বিচারপতি প্রমোশন পেয়ে বা কি বলে এলিভেশন হয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, এরপরে প্রধান বিচারপতি হলেন, এরপরে রিটায়ার্ড করলেন, এরপরে ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার মানে এত কিছু হলো, কিন্তু প্রবাসীদের ভোটাধিকার এখন পর্যন্ত সত্যিকার ভাবে বাস্তবায়িত হয় নাই। তো আমরা দেখেছি যে ইলেকশন সংস্কার কমিশনের চেয়ারের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে বিস্তারিত। উনিও নীতিগতভাবে একমত প্রবাসীদের ভোটাধিকার দেওয়া দরকার। সংবিধান সংস্কার কমিশনের চেয়ার ডক্টর আলী রিয়াজ সাহেব একমত, নির্বাচন কমিশনও বলছেন যে তারা নীতিগতভাবে একমত। তাহলে সমস্যাটা কি? আমরা একেবারে বাস্তব উদ্যোগ দেখতে চাই। যদি তার্কি পারে, ফ্রান্স পারে, পাশের দেশ ইন্ডিয়া পারে, তাহলে আমরা কেন পারবো না? আর আমাদের প্রবাসী, তাদেরকে বাইপাস করে আপনি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন না। ওকে, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে যেতে চাই। অনেকগুলো বিষয় আলোচনা নিঃসন্দেহে আপনি শুনছিলেন, অনেকক্ষণ ধরে শুনছিলেন, এবং চ্যাটাম হাউসে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যগুলো শুনেছেন। তিনি বলেছেন পরবর্তীতে কোনো সরকারে যাওয়ার ইচ্ছে তার কিংবা উপদেষ্টা পরিষদের কারণেই। তিনি একটি প্রশ্ন করেছেন আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায় কিনা, এবং একই সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টিও তিনি পরিষ্কার করেছেন, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বিচার চলাকালীন পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। পুরো সফরটি নিয়ে এবং তার বক্তব্যগুলো নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। সফরটা শুরুর আগে এই কিছুদিন ধরে যে খবরাদি আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি, বেশ ঢাকঢোল পিটিয়েই কিন্তু উনি গ্রেট ব্রিটেনে এসেছেন, এবং সেখানে আমরা আশা করেছিলাম, আশা ঠিক করিনি, এটাই সংবাদ ছিল যে তার সাথে
ব্রিটিশ প্রাইম মিনিস্টারের, যেহেতু তিনি তার কাউন্টার পার্ট, তার সাথে তার একটা মিটিং হবে। এমন কথা কিন্তু আমরা এর আগে শুনিনি যে এটা স্কেজুল না, এটা হতেও পারে নাও হতে পারে। আমরা যেটা শুনে এসেছি যে এটা হবে। হ্যাঁ, তারপরে ইংল্যান্ডে আসার পরে আমরা যেটা জানতে পারলাম যে এটা সেই স্কেজুলটা করে আসা হয়নি বাংলাদেশ থেকে, বা এখানে এসেও সে ধরনের চেষ্টা করা হয়নি। জানি না আমাদের ফরেন অফিস কি করেছে, বা ঠিক চ্যানেল অনুযায়ী সেটা চেষ্টা করা হয়েছে কিনা আগের থেকে। তবে আগের থেকে যদি না হয়ে থাকে, আমাদেরকে মিসলিড করার কোনো প্রয়োজন ছিল না। এই মিসলিড করার ফলে হয়েছে কি, বাংলাদেশের মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। আমি বলবো, দেখেন এই যে গ্রেট ব্রিটেন থেকে আমাদের যে দুই ভাই, ওনারা তো আমি যেটা বুঝতে পারলাম ওনাদের কথাবার্তা থেকে, ওনারা চেয়ার লিডার্স। মানে তো জানতেই পারলাম তো যে একজন তো অভ্যর্থনা লিডারশিপ পজিশনে ছিলেন, ওনারা তো বেশ পজিটিভ কথাই বলবেন। কিন্তু আমরা যেটা শুনতে পেরেছি তার থেকে যতটা বুঝতে পেরেছি, এটা ওই একটা মানে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা যত বড়ই হোক না কেন, সেই অ্যাওয়ার্ড নিতে আসছেন, ভালো কথা, চার্লসের কাছ থেকে নিতে আসছেন, কিন্তু বিরাট একটা সাপোর্ট সঙ্গে নিয়ে আসছেন, গভর্নমেন্টের একটা অ্যাপারেটাস আপনার নিয়ে আসছেন সাথে করে। যেটা আমরা মনে করেছি যে দ্বিপাক্ষিক কিছু কথাবার্তা হবে, হয়তো বাংলাদেশ কিছু গেইন করবে। এখন দেখতে পাচ্ছি যে ওই যে অ্যাওয়ার্ডটা ছাড়া মানে বাংলাদেশের জনগণ কিছুই পাচ্ছে না এই সফর থেকে। এটা আমার ফার্স্ট অবজারভেশন। আমার এক ভাই উল্লেখ করেছেন এই যে মানে এই সফর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিং চার্লস থেকে অ্যাওয়ার্ডটা নেওয়া, আর বিএনপির যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার সাথে একটা মিটিং, সেই মিটিং থেকে কি আসবে আমরা এখনো জানি না। টিউলিপ সিদ্দিকের যে চিঠিটার উল্লেখ করলেন আমার এক ভাই, ব্রিটিশ বাংলাদেশি ভাই, সেখানে তার ওই অসৌজন্যমূলক ভাবে সেই চিঠিটা লেখা হয়েছে, সেটা উনি অ্যাড্রেস করেছেন, কিন্তু চিঠিটার যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুটা সম্পর্কে কিন্তু উনি কিছু বলেন। সেখানে টিউলিপ সিদ্দিকী কি বলেছে, সে কি দাবি করেছে, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অজুহাত টানা হয়েছে, তার বিরুদ্ধে যে মামলা টানা হয়েছে, আপনার দুর্নীতির যে মামলাটা, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে তার কোনো ইন্টারেস্ট নেই, সেখানে তার কোনো সম্পত্তি নেই, তার কিছুই নেই সেখানে, তিনি সেটা বলেছেন। এবং তিনি বলেছেন যে আমার লয়াররা সেই যে আপনার দুর্নীতি দমন কমিশন, তাদের লয়ারদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারা সেই যোগাযোগটা করতে চায়। আর চিঠিগুলো তার লন্ডন অ্যাড্রেসে না দিয়ে বাংলাদেশের র্যান্ডম একটা অ্যাড্রেসে সেগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এইগুলোর ব্যাপারে আমরা তো একটা জবাব চাই। মানে এই কথাগুলো কি সত্য যে তাকে সেই গ্রেট ব্রিটেনে চিঠি না দিয়ে একটা র্যান্ডাম অ্যাড্রেস, যে অ্যাড্রেস তার না, সেখানে দেওয়া হচ্ছে, তার লয়াররা বাংলাদেশ দুর্নীতি কমিশনের লয়ারদের সাথে আপনার যোগাযোগ করার চেষ্টা করে, সেই যোগাযোগটা করা হচ্ছে না। এইগুলোর জবাব আমরা জানতে চেয়েছিলাম। আমার এক ভাই একটা ভালো কথা উল্লেখ করেছেন, এই যে মানে আমরা যে প্রবাসীদের ভোটাধিকার, এটা আমি বলবো যে মানে অন অফ দ্য রিফর্মস হতে পারে, তাই না? একটা রিফর্ম হতে পারে। দেখুন, আমি একটা কথা বলবো, সেটা হলো ডক্টর ইউনূসের কিন্তু একটা অপূর্ব সুযোগ ছিল অনেক কিছু করার। কারণ তার যে ম্যান্ডেটটা ছিল, যে অবস্থায় তিনি ক্ষমতা এসেছেন, তার কিন্তু দেশটাকে ইউনাইটেড করে অনেক কিছু করতে তিনি পারতেন, কিন্তু তিনি কিন্তু তার সেই গোল্ডেন অপরচুনিটিটা হাত থেকে ফসকে চলে গেছে। দেখুন, মানে দেশটা কি আমরা কি বলতে পারি যে দেশটা ইজ ইউনাইটেড? দেশটা কিন্তু মানে বিভিন্নভাবে এটাকে ডিভাইড করা হয়েছে, এবং আমি জানি না মানে কি জন্য এটা করা হতো। তো আমার ভাই যেটা কথা বললেন যে এই যে আমাদের যে ভোটাধিকার, এটা তো খুব সহজে করে ফেলা যেত, তাই না? এটা করা যেত না? ওনাদের তো অ্যাক্সেস আছে কাছে, ওনার তো দেখাও তো করেছেন। ভাই, আপনারা কি এটা কি তার কাছে পেশ করেছেন যে এই অধিকারটা আপনি দিয়ে যেতে পারেন আমাদেরকে? এবং যদি করে থাকেন, তার জবাবে তিনি কি বলেছেন? আমি যেটা বলবো, ডক্টর ইউনূসের ব্যাপারে আমি ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড। আমি যেটা আশা করেছিলাম ওনার কাছ থেকে পাবো, তার কিছুই আমি পাইনি। আমি আজ পর্যন্ত একটা সংস্কারও দেখিনি, এবং আসলে সংস্কার হবে কিনা সেটা আমরা বলতে পারছি না।
জি, তিনি বলেছেন জুলাই চার্টার সব দলের সম্মতিতে করে তারপর নির্বাচনের বিষয়টিতে এগিয়ে নেবেন এবং দলগুলো হয়তো সংস্কার কার্যক্রম জুলাই চার্টারের মধ্যেও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। আমরা খুবই খুশি হতাম যদি আমাদের বাকি দুজন অতিথিকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সুযোগ আমরা দিতে পারতাম। আমাদের সময় স্বল্পতার কারণে সেটি হয়তো এই মুহূর্তে করতে পারছি না। তারপর আপনারা আমরা জানি যে অনেক রাত, গভীর রাত, এখন প্রায় 1:15 বাজে লন্ডনে। তারপর আপনারা সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার নাজির আহমেদ এবং ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, আপনাদের দুজনকে, একই সঙ্গে প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।